নমস্কার বন্ধুরা, তোমরা শুনছো তোমাদেরই প্রিয় চ্যানেল গল্প বাক্স আমার। আমি রাহুল আবারও চলে এলাম তোমাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। বিশ্ব বাংলার বিরাট গল্প ভান্ডার দিয়ে আমরা তোমাদের সামনে নিয়ে আসি কিছু বিশেষ গল্প। তার মধ্যে থাকে রহস্য রোমাঞ্চ গল্প, ভূতের গল্প, তান্ত্রিকের গল্প, আবার কখনো থাকে ভালোবাসার গল্প, কখনো বা থাকে প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য গল্প। তাই সেই রকম সব গল্পগুলি শুনতে আমাদের এই চ্যানেল গল্প বাক্স আমাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশনটিকে অল করে দাও, যাতে আমাদের গল্প দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে আমাদের গল্পগুলি পৌঁছে যেতে পারে। সেই গল্প ভান্ডারটি তোমাদের জন্য আজ থাকছে একটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য গল্প। তাই ছোট্ট শিশু বন্ধুরা এই গল্পটিকে অ্যাভয়েড করে যাও। আজ তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি সুমন্ত বোসের কলমে জিহিংসা, একটি প্রাপ্তবয়স্কদের জন্য গল্প। তাই হেডফোন ব্যবহার করে গল্পটিকে অবশ্যই শুনবেন। প্রকাশের সঙ্গে রাইয়ের বিয়ে হয়েছে কয়েকদিন আগে, কিন্তু একটা একটা করে যত দিন গড়াচ্ছে ততই যেন দূরত্ব বেড়ে চলেছে ওদের মধ্যে। প্রকাশের চালচলনই যেন বদলে গেছে বিয়ের পর, এমনকি তার প্রতি ভালো লাগা আর মুগ্ধতাও যেন হারিয়ে যাচ্ছে রাইয়ের মন থেকে। কেমন যেন একটা অস্বস্তি কাজ করছে ভেতরে। সবেমাত্র কয়েকটা দিন কেটেছে, তাতেই ওদের সম্পর্কের ভবিষ্যৎ ভেবে কেমন যেন ভয় লেগে গেল রাইয়ের। বিশেষত ফুলসজ্জার রাতের কথা মনে পড়লে এখনো কেঁপে ওঠে রাই। অনুষ্ঠান শেষে কয়েকজন আত্মীয়া তাকে নিয়ে ঢুকলো নতুন ফ্ল্যাটের একটা ঘরে। তারা তার কাছ থেকে বিদায় নেওয়ার পর সেখানে সুসজ্জিত খাটে নববধূর বেশে বসে রইল সে। খাটের চারপাশ থেকে ফুলের মিষ্টি গন্ধ তার নাকে ভেসে আসছিল। সে প্রতীক্ষা করে আছে কখন তার স্বপ্নের মানুষটা তার পাশে এসে বসবে, তাকে আদর করে স্পর্শ করবে। মিষ্টি প্রেমের কথায় কেটে যাবে আজকের এই স্মরণীয় রাতটা। কিন্তু বাস্তবে যেটা হলো সেটা ছিল তার কাছে ভাবনার অতীত। অনেকটা দেরি করে ঘরে ঢুকলো প্রকাশ। কোনো মতে এগিয়ে গিয়ে বসলো রাইয়ের পাশে। প্রকাশের গা থেকে বেরোনো মদের তীব্র গন্ধে ফুলের সুবাস ততক্ষণে হারিয়ে গেছে। একটু বিরক্তি বোধ করলো রাই, তবু তার শরীরে যখন হাত রাখলো প্রকাশ, সে এক অজানা অনুভূতিতে চোখ বুঝল। কিন্তু একটু পরেই সে অনুভব করল প্রকাশ পাগলের মতন তার পোশাক খুলছে। একরকম বলা যেতে পারে যেন ছিঁড়ে ফেলছে তার ব্লাউজ, পেটিকোট। রাই দু চোখ মেলে অবাক হয়ে দেখল প্রকাশ তাকে একেবারে নগ্ন করে দিয়ে তার শরীরের দিকে তাকিয়ে আছে একটা লোভী পশুর মতন। তারপরে আর সময় ব্যয় না করে সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল রাইয়ের উপর, যেন বহুদিন পর আকাঙ্ক্ষিত কোমল কোনো শরীর পেয়ে তাকে একদম পিষে ফেলতে চাইছে সে। রাইয়ের প্রচন্ড ব্যথা লাগছে, দাঁত নখের আঘাতে কেটে যাচ্ছে তার শরীরের বিভিন্ন অংশ। প্রকাশের উদ্দামতায় ব্যথা লাগছে, এইটুকু কথাও বলতে পারছে না সে। কেবলমাত্র ঠোঁট কামড়ে বিছানায় পড়ে থেকে সে সব কিছু সহ্য করছে। আর বেশ ভালোভাবেই বুঝতে পারছে আরো অধিক যন্ত্রণাদায়ক কিছু একটা অনুভূতি যেন প্রাপ্তির অপেক্ষা করছে। ঠিক সেই সময় ফোনটা বেজে উঠল বিছানার টেবিলের পাশে। একটা অশ্রাব্য গালাগাল দিয়ে আর একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছাড়ল প্রকাশ। সেই সুযোগে একটু শ্বাস নেওয়ার যেন অবকাশ পেল রাই। সে সেরকম নগ্নাবস্থাতেই বিছানায় শুয়ে অবাক হয়ে লক্ষ্য করল ফোনে সংক্ষেপে কিছু কথা সেরে জামা কাপড় বদলে নিল প্রকাশ। তারপর নিমেষে ঘর থেকে বেরিয়ে গেল। রাইয়ের দিকে একবার ফিরেও তাকালো না সে। বিছানার একটা চাদর গায়ে জড়িয়ে রাই কোনো মতে বিছানা ছেড়ে জানলার কাছে এসে দাঁড়ালো। দেখল প্রকাশের গাড়িটা দ্রুত ফ্ল্যাটের লন ছেড়ে বেরিয়ে রাস্তার বাঁকে হারিয়ে গেল। রাই বেশ অবাক হয়ে গেল তার বরের এরূপ আচরণে। তখন প্রায় মাঝরাত। একা ঘরে তার যেন বেশ ভয় লাগতে আরম্ভ করলো। তাই আলো জ্বালিয়ে বিছানায় শুয়ে রইল। সেদিন সারাটা রাত তার আর ঘুম এলো না।
পরদিন সকালে প্রকাশ ফিরে এলো। কেমন যেন একটা ঘোর লাগা ভাব। চোখ মুখ দেখে বোঝা যায় সারা রাত তার অত্যন্ত দুশ্চিন্তায় কেটেছে। সে সব কথা রায়কে খুলে বলল। তার কারখানায় গতকাল রাতে দুর্ঘটনায় একজন শ্রমিক মারা গেছে, তাই ফোনে খবর পেয়ে তাকে এইভাবে চলে যেতে হয়েছিল। রায়ের হাত দুটো ধরে সে ক্ষমা প্রার্থনা করল। রায় তার চোখের দিকে তাকিয়ে যেন আগের প্রকাশকেই খুঁজে পেল। যদিও প্রকাশকে স্বাভাবিক হতে দেখে সেই সময়ের জন্য স্বস্তি পেল, একটা কিঞ্চিত অস্বস্তি তার মনের মধ্যে থেকেই গেল। রায় লক্ষ্য করল ওই ঘটনার পর থেকে সন্ধে হলেই প্রকাশ যেন একটা আতঙ্কের মধ্যে ডুবে থাকে। এমনভাবে বেশ কয়েকটা রাত কেটে গেল। সে শুধু রায়কে আঁকড়ে ধরে থাকে। রায় তাকে আদর করলে সে রায়ের দিকে করুণ ভাবে তাকায়। রায় প্রকাশের চোখে দেখতে পায় তাকে পাওয়ার জন্য প্রকাশের এক তীব্র খিদা, কিন্তু শারীরিক মেলামেশা তৃপ্তি যেন কোনো এক অজানা অন্তরালে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। সবসময় কিসের যেন প্রতীক্ষা করে প্রকাশ, বোধহয় ফোন আসার। সপ্তাহ দুই পর একদিন ভোর রাতে আবার ফোন পেয়ে চঞ্চল হয়ে উঠল সে। উঠে গিয়ে কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করল সে। তারপরে রিসিভারটা খসে গেল তার হাত থেকে। কারখানায় আবার একটা দুর্ঘটনা ঘটেছে। প্রকাশ চলে যাওয়ার পর চা বানিয়ে চায়ের কাপ নিয়ে জানলার ধারে এসে বসল রায়। বাড়ির এই জায়গাটা তার সবচেয়ে প্রিয়। সবে সকাল হয়েছে। জানলার ধারে বসে সে বাইরের দিকে তাকিয়ে হঠাৎই তার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। কিভাবে যেন সায়নকেও আজ মনে পড়ে গেল তার। হাসি খুশি ছেলে সায়ন এখন কোথায় আছে, কেমন আছে কে জানে। পাগলের মতন সে রায়কে ভালোবাসত, যদিও রায়ও তাকে ভালোবাসত। কথাটা মনে পড়তেই রায়ের বুকের কাছে একটা দম বন্ধ করা অনুভূতি যেন দলা পাখি উঠল। ছোটবেলার বন্ধুত্ব, ঝগড়া, খুনসুটি, প্রথম যৌবনে তার স্পর্শ, সেসব ভালো লাগার দিনগুলো ভেসে উঠতে লাগলো তার চোখের সামনে। এমন সময় হঠাৎ টেলিফোনটা বেজে উঠতে চমক ভেঙে গেল রায়ের। উঠে গিয়ে রিসিভারটা তুলে নিল সে। রাতের অন্ধকারে ঝোপঝাড়ের জঙ্গল থেকে বেরিয়ে এলো চারটে ছায়া মূর্তি। কোন মতে একটা ভারী জিনিস তারা টানতে টানতে নিয়ে আসছে। অন্ধকার এত ঘন না হলে দেখা যেত তারা একটা মুখবন্ধ বস্তা নিয়ে আসছে। সেই সব ছায়া মূর্তির মুখ কাপড়ে ঢাকা, হাতে দস্তানা। ওরা বস্তাটাকে টেনে নিয়ে এলো রেল লাইনের কাছে। তারপর লাইনের ধারে বস্তাটাকে রেখে একটু জিরিয়ে নিল। ট্রেন আসার সময় আসন্ন। এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, দুটো গ্রামের মাঝের অংশ এটা। আশপাশে শুধু ঝোপঝাড়ের জঙ্গল, আর তার মাঝখানে ট্রেন লাইন। কিছুটা দূরে অবশ্য মাঠ আর বড় বড় গাছ চোখে পড়ছে। আস্তে আস্তে বস্তার মুখ খুলে একটা অবচেতন মানব দেহ বার করলো লোকগুলো। ধরাধরি করে সেটাকে শুইয়ে দিল রেল লাইনের উপর। এরপর খানিকটা নিশ্চিন্তে বস্তাটা তুলে নিয়ে ফিরে গেল সেই চারজন। ছায়ামূর্তির মতোই দূরে মিলিয়ে গেল ঘন অন্ধকারে। বুকের কাছে একটা কম্পন অনুভূত হতে জ্ঞান ফিরল সেই অবচেতন মানুষটার। কোথায় পড়ে রয়েছে সে কিছুই বুঝতে পারল না প্রথমটায়। তারপর সব মনে পড়তেই সে অস্থির হয়ে উঠল। রেল লাইনের ওপর নিজেকে শুয়ে থাকতে দেখে সে ভয় পেয়ে গেল। এতক্ষণে সে রেল লাইনের এই কম্পনের অর্থ বুঝতে পেরেছে। ট্রেন আসছে। দ্রুত উঠে যেতে চাইল সে, কিন্তু সমস্ত শরীর তার অসাড়। সেটাকে এক ফোঁটাও টেনে তুলতে পারল না। মাথাতে অসহ্য যন্ত্রণা হচ্ছে। ইতিমধ্যে একটা জোরালো আলো তার চোখে এসে পড়ল। সেই সঙ্গে কানে বেজে উঠল হুইসেলের তীব্র শব্দ এবং ট্রেন ছুটে আসার ঝমঝম আওয়াজ। আসন্ন পরিণতির কথা ভেবে আবার অজ্ঞান হয়ে গেল সে। আর তখনই ট্রেনের চাকাগুলো ছিন্ন ভিন্ন করে দিল তার নিথর দেহটাকে। রাতে শ্মশান চত্বর যেন এক মায়াবী অন্ধকারে ঢেকে রয়েছে।
গাঢ় আধার ও ছমছমে নিস্তব্ধতা বিরাজ করছে সমগ্র অঞ্চল জুড়ে। মাঝে মাঝে শ্রীগালের সমবেত ক্রন্দনধ্বনি সেই নীরবতাকে খান খান করে ভেঙে দিচ্ছে। হঠাৎ সেই ডাক কানে এলে যেন হৃৎস্পন্দন একেবারে থমকে যায়। পিশাচ সিদ্ধ তান্ত্রিক সমস্ত উপকরণ জোগাড় করে নিভু অগ্নিকুণ্ডের সামনে এসে বসলেন। একটা মেয়ে মানুষ সেই সন্ধ্যা থেকে তার কাছে এসেছে আর একঘেয়েভাবে কেবল অনুরোধ করেই যাচ্ছে। আজ তান্ত্রিকের অন্য ক্রিয়াকাজ ছিল বিস্তর। প্রথমটায় তাই ধমক দিয়ে তাড়িয়ে দিল মেয়েটি নাছোড় বান্দা। মেয়েটির অনুরোধটি খুবই মারাত্মক। সে প্রেতকে আহ্বান করার জন্য দুমুখনি যজ্ঞ করতে চায়। তবে সব কথা শুনে শেষমেশ রাজি হলো সেই তান্ত্রিক। তাকে প্রাথমিক কাজ বুঝিয়ে দিয়ে কুণ্ডের কাছে এসে বসার কিছুক্ষণের মধ্যেই পোশাক বদলে রক্তাম্বর পরিধান করে মহিলাও তার পাশে এসে বসল। তান্ত্রিক একবার তাকালো তার দিকে। মাথা নেড়ে সেই মহিলা বুঝিয়ে দিল যে সে প্রস্তুত। তান্ত্রিক ইতিমধ্যে জেনে ফেলেছে সেই মহিলার কুটিল অভিসন্ধি। তিনি বুঝলেন যে মনে মনে মেয়েটির জেদ চেপে গেছে, যে তার জীবন ছাড়খাড় করে দিয়েছে তার অনিষ্ট না করে এই মেয়েটি এখান থেকে এক পাও নড়বে না। তান্ত্রিক তাই আর কাল বিলম্ব না করে ক্রিয়া করতে শুরু করলেন। নিস্তব্ধ নির্জনী শ্মশান ভূমিতে অমাবস্যার গাঢ় অন্ধকারে শুরু হলো সেই জটিল ক্রিয়া। কুণ্ডের আগুনে কিছু ছুঁড়ে দিতেই আগুনের শিখা লকলকিয়ে বেড়ে উঠল, আর সেই সঙ্গে জোরালো হলো তান্ত্রিকের মন্ত্রোচ্চারণ। মহিলা চোখ বুঝে তান্ত্রিকের শিখিয়ে দেওয়া কথা মতো এক মনে ভেবে চলেছে মৃত ব্যক্তির কথা। প্রথম দিকে কারা যেন তার কানের কাছে ফিসফিসিয়ে কথা বলে তার একাগ্রতা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তা দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণ পর তান্ত্রিকের মন্ত্রধ্বনি ছাড়া সে আর কিছুই শুনতে পেল না। যতই সময় বয়ে যাচ্ছে ততই গাঢ় নিস্তব্ধতায় সে যেন ডুবে যাচ্ছে। তান্ত্রিকের কথা যা শুনতে পাচ্ছিল একটা সময়, তাও আর সে শুনতে পেল না। ততক্ষণে সে সম্পূর্ণ মনোনিবেশ করেছে তার নিজের ভাবনায়। এমন সময় হঠাৎ যেন শ্মশান ভূমি জেগে উঠল। একটা ঝোড়ো হাওয়া যেন হিংস্র জন্তুর মতন চারপাশ থেকে ছুটে এসে সদ্য নিভে যাওয়া কুণ্ডের ওপর ঘনীভূত হতে লাগলো। শিয়ালের দল আবারও ডেকে উঠল এক ভয়ার্ত কণ্ঠে। একটা রাতচরা পাখি ঝটপট শব্দ করে উড়ে গেল কাছের গাছ থেকে। তান্ত্রিকের মন্ত্রপাঠ স্থিমিত হয়ে এলো। কিছু একটা সংকেত অনুধাবন করে তিনি দুহাত তুলে আহ্বান করলেন এক অতৃপ্ত আত্মাকে। নির্দেশ পেয়ে মহিলা ভয়ে ভয়ে চোখ খুলল। দেখল কুণ্ডের উপর অনেকটা জায়গা জুড়ে একটা ধোঁয়া ঘনীভূত হয়েছে। সেটা একটা অবয়ব ধারণ করার চেষ্টায় ক্রমাগত ছটফট করছে। যখন সেটা অবয়ব ধারণ করতে অনেকটা সফল হলো, তার রূপ বিভৎস হলেও তাকে চিনে নিতে অসুবিধা হলো না সেই মহিলার। সে এসেছে। এক ভয় মিশ্রিত আনন্দে উত্তেজিত হয়ে উঠল তার মন। রাত 8টা নাগাদ হোটেলের সামনে ট্যাক্সি থেকে নামলো মনিকা। করিডোর পেরিয়ে রুম নম্বর মিলিয়ে বেল বাজালো। দরজা খুলে তাকে দেখে হতবাক হয়ে গেল বিনীত। জামার উপর থেকেই মেয়েটির সুগঠিত শরীর সে যেন দেখতে পাচ্ছে। একটা দুষ্টু হাসি খেলে গেল ওর চোখে মুখে। মনিকা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিল বিনীত। মনিকা দেখল টেবিলে সব সাজানো আছে, রাতের খাবার, ড্রিঙ্কস আর সবকিছু। বিনীত তাকে ইশারা করলো। সে গিয়ে সে একটা চেয়ারে বসলো। বিনীত বসলো আর একটা চেয়ারে। তাদের মধ্যেকার কথাবার্তা শুরু হলো। মনিকা একটা গ্লাস তুলে নিয়ে তাতে পানীয় ঢেলে নিল। তারপর চেয়ার ছেড়ে উঠে টেবিলের উপর ঝুঁকে গ্লাসটা বিনীতের দিকে এগিয়ে দিল। বিনীত তখনও মুগ্ধ দৃষ্টিতে মনিকাকে দেখে চলেছে। তার চোখ ঘুরে বেড়াচ্ছে মনিকার দেহ বিভাজিকার অন্তরে। তার প্রতিটি অঙ্গ সুষ্ঠু উপলব্ধি করে সে ভিতর ভিতর
উত্তেজিত হয়ে উঠছে। মদের গ্লাসে চুমুক দিয়ে সে ভাবল, জীবনে অনেক মেয়ে ছেলে সে ঘেঁটেছে, কিন্তু এত অপরূপ সুন্দরী সে প্রথম কাউকে দেখল। পুরুষকে উত্তেজিত করার বা তার ভ্রুর ইশারায় পুরুষ সঙ্গীকে বশ করার সমস্ত কৌশল মনিকা বেশ ভালোভাবেই জানে। বিনীতের দিকে আকর্ষক দৃষ্টি রেখে ধীরে ধীরে তার জামাটা খুলতে লাগলো মনিকা। হোটেল ঘরের নিভু লাল আলোয় তাকে দেখাচ্ছে এক মায়াবী পরীর মতন। আর থাকতে না পেরে কোমরটাকে ধরে মনিকার নগ্ন শরীরটাকে কাছে টেনে নিল বিনীত। অন্তর্বাস ছাপিয়ে মনিকার উপচে পড়া বুকের মাঝখানে মুখ রাখল সে। তারপর চুম্বনে সিক্ত করতে লাগলো মনিকার সমস্ত অঙ্গ। মনিকাও তাকে জড়িয়ে ধরে নিজেকে সঁপে দিল বিনীতের কাছে। একসময় বিছানায় এলো দুজনে। মনিকার মিলনে সূক্ষ্ম শিল্প ছাপিয়ে বিছানায় একসময় শুরু হলো বিনীতের নারকীয় উদ্দামতা। মধ্যরাতের অন্তিম লগ্নে যখন এই সুখানুভূতি চরম পরিণতির দিকে ধাবিত, ঠিক সেই সময় দরজার বেল বেজে উঠল। এত রাতে কে এলো বিরক্ত করতে? একটু অবাক হলো দুজনেই। আবারও বাজল ডোরবেলটা। হোটেলের বয়দের প্রতি একটা অশ্রাব্য গালাগাল দিয়ে উঠে গিয়ে দরজা খুলল বিনীত। আর দরজা খুলতেই অবাক করে দিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল অলি। বিছানায় পড়ে থাকা মনিকার ওই অবস্থা দেখে আর কিছুই বুঝতে বাকি নেই তার। সে যা সন্দেহ করত এতদিন সেটাই সত্যি। বিনীত আমতা আমতা করে বলল, তুমি এখানে? সমস্ত বিস্ময় ঘৃণা মুছে গিয়ে অলির চোখে রাগের আগুন ঠিক ঠিক করছে। সে বলল, তোমার নাইট শিফটের কাজ দেখতে এলাম। তুমি যে একটা বিশ্বাসঘাতক শয়তান তা আমি আগেই জানতাম। বাবার সম্পত্তি আর আমার শরীর পাওয়ার লোভে বিয়ে করেছিলে আমায়। সেগুলো পেয়ে যেতেই দিনের পর দিন অত্যাচার করেছো আমার সাথে। এখন তো দেখছি তুমি তার চেয়েও নিচে নেমে গেছো। কিন্তু এরপর বিনীত যা বলল সেটা অলি কখনোই ভাবতে পারিনি। আরো নিচে নামতে পারি, দেখবে দেখবে। এই বলে সে গলা টিপে ধরল অলির। ততক্ষণে মনিকার হুঁশ ফিরেছে। একটা কিছু বাড়াবাড়ি হয়ে গেলে পেমেন্ট তো সে পাবেই না, বরং ফালতু লাফড়া হয়ে যাবে। জামাটা কোনো মতে গায়ে গলিয়ে ছুটে গেল বিনীতকে ছাড়ানোর জন্য। ছাড়া পেয়ে হতাশায় দুঃখে অপমানে কেঁদে ফেলল অলি। তারপর বেরিয়ে গেল সে ঘর ছেড়ে। সারাটা রাস্তা কত শত চিন্তা করতে করতে ঘরে ফিরল অলি। বাবার অমতে বিনীতকে বিয়ে করেছিল সে। বাবা মারা যাওয়ার পর সেই সব সম্পত্তির মালিক এখন বিনীত। বিনীতকে ভালোবেসে সবকিছু লিখে দেয় তার নামে তার বাবা। ভাগ্যে বাবার দেওয়া একটা ফ্ল্যাট এখনো আছে নিজের নামে। জিনিসপত্র গুছিয়ে নিয়ে নতুন ফ্ল্যাটে চলে এলো সে। ডিভোর্সের ব্যাপারে লয়ারের সাথে কথা বলতে হবে এক্ষুনি। বিনীতের উপর থেকে তার রাগটা কিছুতেই যাচ্ছে না। এই নিয়ে 3 বার বাজলো ফোনটা। প্রতিবারই রিসিভ করলো রাই, কিন্তু অদ্ভুতভাবে উপাস থেকে কেউ কোনো কথা বলছে না। হয়তোবা বলছে একটা খসখসে আওয়াজে, সেটা শোনা যাচ্ছে না। শেষবার বিরক্ত ওই ফোনের এপার থেকে কিছু ঝাঁঝালো কথা শুনিয়ে দিয়েছে। তারপর থেকে অবশ্য আর ফোনটা আসেনি। রাই এসে আবার বসেছে জানলার ধারে। আজ আর কিছু ভালো লাগছে না তার। সায়নের স্মৃতি তাকে ঘিরে ধরেছে আষ্টে পৃষ্ঠে। ছোটবেলায় গ্রামে দুজনে একসঙ্গে বড় হয়েছে। রাইকে সে চোখে হারাতো, সব সময় তাকে আগলে রাখত। দেখতে দেখতে তারা বড় হলো। সম্পর্ক যৌবনের ঢেউয়ে আরো গাঢ় হলো। কত সুখেরই না দিন ছিল সেসব দিন। তারপর সায়ন চাকরি পেল শহরে। অনেক ছোটবেলায় বাবা মা মারা গেছে ছেলেটার। মামা মামির কাছে মানুষে রোজ গ্রাম থেকে শহরে যাওয়ার অসুবিধা, তাই একটা ঘর ভাড়া নিয়ে শহরেই থেকে যেত সায়ন। তাই স্বাভাবিকভাবেই দুজনের দেখা সাক্ষাৎ ক্রমে কমতে লাগলো। রাইয়ের মাসির বাড়ি কলকাতায়। একবার সে মাসির বাড়ি ঘুরতে চলে গেল কয়েকদিনের জন্য। আসল উদ্দেশ্য অবশ্য সায়নের সাথে দেখা করা। এতদিন বাদে তাকে দেখে সায়ন আনন্দে দিশেহারা হয়ে গেছিল।
অফিস ছুটি করে সারাদিন সে রায়কে নিয়ে ঘুরেছিল। সে একদিন রায়কে নিয়ে গেল কারখানায়। সেইখানেই প্রকাশকে প্রথমবার দেখেছিল রায়। প্রকাশ ওই কারখানারই মালিক। তখন অবশ্য রায় তার নাম ধাম কিছুই জানত না। প্রকাশের ব্যবহার ছিল একেবারে অমায়িক। নিজে এসে কথাও বলেছিল রায়ের সাথে। এরপর রায় গ্রামে ফিরে আসে, কিন্তু এই দূরত্বের ব্যবধান তাদের মনের মধ্যেও প্রভাব ফেলতে থাকে। সারাদিন কাজে ব্যস্ত থাকে সায়ন, এমনকি দিনের শেষে ফোনে কথা বলারও সময় পায় না। প্রেমালাপ কমে গিয়ে ক্রমশ ঝগড়া বাড়তে থাকে। হাসি খুশি ছেলে সায়ন কেমন যেন খিটখিটে হয়ে যায়। রায়কে কলকাতায় আসতে বারণ করে সে। এই নিয়েও দুজনের মধ্যে হয় তুমুল ঝগড়া। কোনো উপায় দেখা করতে না পেরে রাগে কথা বলা বন্ধ করে দেয় রায়। সায়ন এবার যেন একটু মুষড়ে যায়। ফোনের উপর থেকে রায়কে সে ক্রমাগত বোঝানোর চেষ্টা করে, কিন্তু রায় কোনোভাবেই কথা শুনছে না দেখে সে বলে, তুমি রাগ করে কথা না বললে আমিও কিন্তু আরো দূরে চলে যাবো কাজ নিয়ে। চাইলেও তখন আর খুঁজে পাবে না আমায়। ফোনের উপর থেকে সায়নের মুখ থেকে এই কথা শুনে রায়ের বুকটা যেন শূন্যতায় ভরে ওঠে। সে বলে, তাহলে আমি যাই তোমার কাছে? সায়ন সাথে সাথেই বারণ করে, না শোনা, আমি কথা দিচ্ছি কয়েকদিন পর আমি ছুটি কাটিয়ে তোমার কাছেই যাব। এখনো কয়েকদিন পর। রাগে ফোনের লাইন কেটে দেয় রায়। এটাই ছিল ওদের শেষ কথাবার্তা। এরপর একদিন কিভাবে সত্যিই হারিয়ে গেল সায়ন। ফোনে না পেয়ে চিন্তিত রায় মামার বাড়ি, কলকাতার ভাড়া বাড়ি সব জায়গায় খোঁজ করল, কিন্তু কোথাও তার খবর পেল না সে। একদিন তার কলকাতার কারখানায় এলো রায়। প্রকাশ তাকে জানালো যে কিছুদিন আগেই অফিস ছেড়ে দিয়েছে সায়ন। বিদেশে চাকরির একটা ডাক সে পেয়েছিল। সেখানে গেছে কিনা সে ব্যাপারে সে নিশ্চিত বলতে পারবে না, তবে সম্ভবত সে সেখানেই গেছে। তখন থেকেই ফোনে অল্প বিস্তর কথা শুরু হয় রায় এবং রায়ের বর্তমান স্বামী প্রকাশের। তবে এটা ঠিক যে সায়নকে খুঁজে না পেয়ে খুব কেঁদেছিল রায়, খুব ভেঙে পড়েছিল সে। ঝগড়া হলেও সায়ন তাকে এইভাবে না জানিয়ে চলে যাবে সেটা সে কখনোই ভাবতে পারেনি। এইরকম মানসিক পরিস্থিতিতে যদি প্রকাশ তার পাশে না দাঁড়াতো, আজ হয়তো বেঁচেই থাকতো না সে। ফোনে সুখ দুঃখের কথা বলতে বলতে কখন যে দুজনের মনের কাছাকাছি এসেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারেনি। যখন বুঝতে পারল ততদিন এই নবপ্রেমের মায়াজাল পেরিয়ে রায়ের মন থেকে চিরতরেই হারিয়ে গেছে রায়ের প্রাক্তন সায়ন। কিন্তু আজকাল প্রকাশেরও যে কি হলো কে জানে। রায় মনে মনে ভাবল, তবে কি সুখ তার কপালে নেই? প্রকাশ ফিরলে কথা বলতেই হবে, তার সমস্যাটা প্রকাশকে জানাতেই হবে। এমন সময় হঠাৎ আবার ফোনটা বেজে উঠল। রিসিভার তুলে রীতিমতো এগিয়ে গিয়ে রায় বলল, কে আপনি? কি চান? হ্যাঁ, কেন বারবার ডিস্টার্ব করছেন? ওপার থেকে এবার কথা শুনতে পেল সে। বাবা, এত রাগ! কেমন আছো? চিনতে পারছো না? না ভুলেই তো গেছো। কতবার চেষ্টা করেছি সকাল থেকে, আসলে নেটওয়ার্কের সমস্যা। একটানা এতগুলো কথা বলে থামলো ওপাশের কণ্ঠস্বর। হতবাক হয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইল রায়। ওকে ওকে ঠিক শুনছে। এতদিন পর ফোন করছে সায়ন। এটা এটা তার সেই পুরনো প্রেমিক সায়ন। সায়নের কথা শুনেই পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল রায়ের। 3 বছর পর সায়ন তাকে ফোন করেছে, কিন্তু কথাবার্তা শুরু হওয়ার আগেই আবার কেটে গেল লাইনটা। তারপরে আর একটা ফোন অবশ্য এসেছিল, তবে সেটা প্রকাশের। আজ রাতে সে বাড়ি ফিরতে পারবে না। পরপর অ্যাক্সিডেন্ট হওয়ায় কারখানায় ঝামেলা ক্রমশ বেড়ে চলেছে। রায় তাকে সাবধানে থাকতে বলে ফোনটা রেখে দিল। রায়ের মনটা আজ বড্ড আনচান করছে। সায়নের সাথে কথা বলতে তার বড্ড ইচ্ছে করছে। রোজ দুপুরের দিকে একটু শুয়েই থাকে রায়। আজও শুয়ে শুয়ে সে মোবাইল ঘাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ল্যান্ডফোনটা বেজে উঠতে সে ছুটে গেল। রিসিভারটা তুলতেই সে উপাস থেকে শুনতে পেল সায়নের গলা। কি খবর? কেমন আছো? মনটা যেন আনন্দে নেচে উঠল রায়ের। মনে পড়লো তবে? তুমি নিজেই তো আমাকে ভুলে এতদিন দূরে সরে আছো। কে বললো দূরে আছি? হ্যাঁ, এটা ঠিক, তোমার সাথে অনেকদিন যোগাযোগ করতে পারিনি। কতদিন তোমাকে দেখি না। কোথায় আছো এখন তুমি? এই তো তোমার ফ্ল্যাটের দরজার বাইরে, দরজা খুললেই দেখতে পাবে।
কি যাতা বলছে ছেলেটা, এখনো পাগলই আছে। একরাশ অবিশ্বাস নিয়ে দরজা খুলে সত্যি অবাক হয়ে গেল রাই। সায়ন দাঁড়িয়ে দরজার বাইরে, নিজের চোখকে সে বিশ্বাস করতে পারল না। একগাল হেসে সায়ন বলল, তুমি তো এখন অন্য কারোর বউ, আমাকে কি ঘরে ঢুকতে দেবে নাকি এখানেই দাঁড়িয়ে থাকবো? রাই একটু অপ্রস্তুত ও একই সাথে লজ্জিত হয়ে দরজা থেকে সরে দাঁড়ালো। সায়ন ঘরে ঢুকতে দরজা বন্ধ করে ফিরে এলো। সায়নের দিকে একটা চেয়ার এগিয়ে দিয়ে অভিমানী সুরে সে বলল, কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে? এত রাগ তোমার? অনেক দূরে রাই, ওরা আমাকে অনেক দূরে পাঠিয়ে দিল। আমি তো তোমার কাছেই আসছিলাম রাই। সায়নের গলাটা কেমন যেন ভারী শোনালো রাইয়ের, যেন কথা বলতে কষ্ট হচ্ছে ভীষণ তার। সত্যি হয়তো কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছিল সায়ন। রাই ঠিক করলো তাই আর কোনো পুরনো কথা তুলবে না। রাই লক্ষ্য করেছে সায়নের গলার কাছে একটা কাটা দাগ। এমনিতে বোঝা যাচ্ছে না, কথা বলার সময় একটু ফুলে উঠছে আর লালচে হয়ে উঠছে। এসব কিভাবে হলো তা জিজ্ঞেস করতে যাবে এমন সময় সায়ন জল চাইল রাইয়ের কাছে। রাই একটু হেসে উঠে গিয়ে জল আনতে গেল। ফিরে এসে সে চমকে উঠল। একই সঙ্গে এক শিরশিরে ভয়ে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। হাত থেকে কাঁচের গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। সায়নের গলায় আর পেটের কাছে কাটা দাগ দুটো আরো স্পষ্ট হয়ে উঠেছে। হঠাৎ রাইয়ের সামনে দৃশ্য দ্রুত পরিবর্তন হতে শুরু করেছে। তার মনে হচ্ছে সে আর ফ্ল্যাটে নেই, তার সামনে আছে এক কারখানা। কিছু কিছু একটা বা অনেকগুলো মানুষ যেন যেন একটু দূরে তার সামনে ধস্তাধস্তি করছে। না, তারা ধস্তাধস্তি করছে না, চারজন মিলে একজনকে কি করছে, ওটা মারছে। একটা লোহার রড দিয়ে মাথায়, কোমরে, পেটে, গলায়। তারপর এক সময় তারা থামে, কারণ যাকে মারছিল তার হৃদস্পন্দন থেমে গেছে। তারপর সেই দলের মধ্যে একজন অন্য একজনকে ফোন করে কিছু বলে খুব ধীরে ধীরে। কারোরই মুখ স্পষ্ট নয়, কোনো কথাই ঠিক বোঝা যাচ্ছে না। আবার সবকিছু অন্ধকার হয়ে গেল চোখের সামনে। শত চেষ্টা সত্ত্বেও আর কিচ্ছু দেখতে পারছে না রাই, শুধু শোনা যাচ্ছে, ভালোবাসি রাই, তোমাকে আমি বড্ড ভালোবাসি। ওরা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আমি আমি ছাড়বো না, আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। শব্দগুলো যেন আসছে বহু দূর থেকে, বহু দূর থেকে, বহু দূর থেকে। হঠাৎ ঘুম ভেঙে চিৎকার করে উঠল রাই। কখন যেন ঘুমিয়ে পড়েছিল, সারা শরীর ঘামে ভিজে গেছে। স্বপ্নটা একদম জীবন্ত আর কি ভয়ানক। সারাদিন সায়নের কথা ভাবার ফল। গায়ের চাদর সরিয়ে বিছানায় উঠে বসল রাই। মাথাটা ঝিমঝিম করছে। একটা ঘোরের বসেই ভালো করে নিজের হাত পা দেখল। না, সে কোথাও যায়নি। তবু দৃশ্যগুলো মনে করতেই সে যেন ভয় পেয়ে গেল। উঠে গিয়ে আয়নায় মুখ দেখতে যাবে, কিন্তু মেঝেতে ভাঙা গ্লাসের টুকরোগুলো দেখে সে আবার চমকে উঠল। বাইরে ততক্ষণে সন্ধ্যা নেমেছে। একটা অজানা ভয় ঘিরে ধরল রাইকে। সে কি ঘুমের মধ্যে অবচেতন মনে হেঁটেছিল ঘরের মধ্যে, নাকি তার মাথা খারাপ হয়ে গেছে? সায়ন কি সত্যি এসেছিল, নাকি সবটাই তার মনের ভুল? গ্লাসটা হয়তো আগেই ভেঙেছিল, এখন মনে করতে পারছে না। তবে তবে স্বপ্নটা খুব অদ্ভুত। অনেকগুলো প্রশ্ন চেপে বসেছে রাইয়ের মাথায়। ওরা কারা ছিল? কাকে মারছিল? কাকেই বা ফোন করলো? ওটা কি সায়ন ছিল? সায়ন কি তাহলে আর বেঁচে নেই? এই শেষ কথাটা মনে আসতেই ভয়টা যেন আরো জাপটে ধরল তাকে। শরীরটা অবশ লাগছে। কেন জানি না সব সময় তার মনে হতে লাগলো যে ঘরে সে একা নেই। এদিকে প্রকাশের ফোনও সুইচ অফ বলছে। আজ একটু তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে রাতের খাবার খেয়ে নিল রাই। একা ঘরে থাকতে তার একটু অস্বস্তি হচ্ছিল। তবু বিছানায় শুয়ে 7-5 ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই তা জানে না। ঘুমের ঘোরে মাঝরাতে তার মনে হলো কেউ তার পাশে এসে শুয়েছে। একসময় সে অচেনা আগন্তুক
তার শরীরে হাত রাখলো। রাই অবচেতন মনে প্রথমে প্রকাশ ভেবে নিশ্চিন্ত হলেও একটু পরে সে বুঝতে পারল এটা প্রকাশ নয়, যদিও এই স্পর্শ তার বড্ড চেনা, কিন্তু কিছুতেই তার ঘুম ভাঙছে না। সেই আগন্তুক রাইয়ের রাতের পোশাক অতিক্রম করে হাত বাড়িয়েছে তার শরীরের গোপন পথে। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হচ্ছে সে। রাই রাই ঘুম ভেঙে উঠে বাধা দিতে পারছে না কেন? সে কি আদেও বাধা দিতে চাইছে, নাকি তার হৃদয়ের কোনো কোণ থেকে ডাক আসছে আজকে কোনো বাধা দেওয়া চলবে না? বাধা দিলেও সে মানবে না। শরীর কি তবে এই শিহরণ থেকে বঞ্চিত হতে চাইছে না? শরীর ও মনের এই তৃপ্তির কাছে রায়ের চেতনা হেরে যাচ্ছে। এবার আগন্তুককেও সে চিনতে পেরেছে। সায়ন, তার পুরনো প্রেমিক, তার যৌবনের প্রথম স্পর্শ তার শরীরে এঁকে দিচ্ছে অজস্র চুম্বন চিহ্ন। রায়ের হাত এবং সমগ্র শরীর বরং বিরোধিতা না করে কেবলমাত্র মোহাচ্ছন্নের মতন তাকে আঁকড়ে ধরল নিজের কাছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। অনেকদিন পর গতকাল রাতটা একটু ভালো আর স্বস্তিতে কেটেছে প্রকাশের। সত্যি মনিকা জাদু জানে। বিকেলের মধ্যে কারখানার ঝামেলা মিটিয়েই প্রথমে সে মনিকাকে ফোন করে। সব ব্যবস্থা পাকা করে রাতে ঘরে না ফেরার কথা জানিয়ে দেয় রায়কে। সারা রাত সে মনিকার সাথে মেতে রইল প্রেমের খেলায়। সকালবেলা হোটেল থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা হলো প্রকাশ। কয়েকদিন ধরে একটা ব্যাপারে সে ভীষণ অশান্তিতে ভুগছে। যে রায়কে পাওয়ার তার প্রবল আগ্রহ, তার সাথে শারীরিক সম্পর্কটা ঠিকমতো গড়ে তুলতে পারছে না। সত্যি কথা বলতে রায়ের মতন সুন্দর মেয়ে সে দেখেনি। তাকে প্রথমবার দেখেই নিজের করে পাওয়ার ইচ্ছেটা তার মধ্যে পেয়ে বসেছিল। তবু কেন যে বিয়ের পর থেকেই একটা ট্রাকের তীব্র হরেনের শব্দে চমক ভাঙল প্রকাশের। তাড়াতাড়ি স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেকে পা রাখল সে। এখন একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। দুর্ঘটনার কথা ভাবতেই মাথায় আরেকটা দুশ্চিন্তা জেগে উঠল। তার কারখানায় এই 1 মাসে 4টে দুর্ঘটনা ঘটেছে। 4 জন শ্রমিক মারা গেছে প্রায় একইভাবে। এটা কি নিহাত কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য আছে? শুধু তাই নয়, প্রকাশের দুশ্চিন্তার কারণ আরো বেশি। যে 4 জন মারা গেছে তারা প্রকাশের খুবই ঘনিষ্ঠ এবং তার একটা বিশেষ কাজের সাথে তারা জড়িত। বাড়ি পৌঁছে প্রকাশের অনেক ডাকাডাকির পরেও রায় যখন দরজা খুলল না, সে একটু ঘাবড়ে গেল। তারপর দরজা ভেঙে ফেলার অভিপ্রায় নিয়ে জোরে জোরে ধাক্কা দিল। হঠাৎ নিজে থেকেই যেন খুলে গেল দরজাটা। ঘরে ঢুকেই সে চমকে উঠল। অবাক হয়ে দেখল রায়ের পোশাক মেঝেতে পড়ে আছে। রায় বিছানায় শুয়ে আছে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে। এই রায়কেই কি সে ফুলশয্যার রাতে দেখেছিল? সে যে রায়ের দেহের প্রেমে পড়েছিল তার শরীর ছিল নিখুঁত ছাঁচে বাঁধানো, রং ছিল সূর্যের আলোর মতন উজ্জ্বল। এখন কাকে দেখছে সে? এর মুখাবয়ব রায়ের মতন হলেও শরীর যেন ফ্যাকাশে। প্রকাশের মনে হলো কেউ যেন রায়ের সাথে প্রতিক্রিয়া সম্পন্ন করে এইমাত্র বিছানা ছেড়ে উঠে গেছে। একটা রাগ মিশ্রিত বিতৃষ্ণা নিয়ে কাছে এসে জোর গলায় রায়কে ডাকল সে। রায় চোখ মেলে তাকালো। ভয়ে প্রকাশের রক্ত হিম হয়ে গেল। রায়ের সাদা দুটো চোখে মনি নেই। এক ঝটকায় বিছানা ছেড়ে প্রকাশের কাছে এসে দাঁড়ালো সে। যে শরীরটা তাকে দূর থেকে পোশাকের অন্তরালেও এতদিন উত্তেজিত করত, আজ সেই শরীর অনাবৃত অবস্থাতেও প্রকাশকে ভয় পাইয়ে দিল। দুহাত দিয়ে সে রায়কে সরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু পারল না। কি অদ্ভুত চোর মেয়েটার গায়ে রায়ের মুখ দিয়ে তখন হিংসায় রাগে ফেনা গড়াচ্ছে। এক হাতে প্রকাশের গলা টিপে ধরল সে। তার ঘর ঘরে গলায় জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি কাল রাতে? বল, কোথায় ছিলি?
এগিয়ে আসছে, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে চাইছে। সে কোনো মতে বলে উঠল, চিৎকার করে উঠল রাই। চমকে উঠল প্রকাশ। তবে কি রাই সব জেনে গেছে নাকি নাকি অন্য কিছু? বাঁচার শেষ চেষ্টা করে প্রকাশ এক পা দুপা করে পিছিয়ে দরজার কাছে এলো। তখনই গলা থেকে চাপ আলগা হলো। যাই হয়ে যাক, এই অবস্থায় রাই বাইরে আসতে চাইছে না। শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে দরজা বন্ধ করে দিল। সে দ্রুত নিচে নেমে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লো। কিন্তু কি করবে সে? কোথায় সে যাবে? এইসব যখন সে ভাবছে, হঠাৎ বড় রাস্তার পাশে তার গাড়িটা খারাপ হয়ে গেল ব্রেক ফেল করে। তবে রাস্তার পাশে বালির মধ্যে গাড়িটা ধাক্কা মেরে কোনো মতে সে বাঁচল। গাড়ি থেকে নেমে ভীত, ক্লান্ত, ত্রস্ত বিনীত ছুটে চলল শুধু বাঁচার উদ্দেশ্যে। ভাগ্যের নিষ্ঠুর ও নির্মম পরিহাসে সে এসে পৌঁছালো এক শ্মশানে। যে বিনীত তান্ত্রিক, কাপালিক, ব্রাহ্মণ, পূজারীদের ভণ্ড বলতো, তাদের নিয়ে হাসাহাসি করতো, আছে লুটিয়ে পড়লো এক শ্মশানবাসী তান্ত্রিকের পায়ে। তান্ত্রিক দেখলেন একটা লোক ছুটে ছুটে তার দিকে আসছে। নিশ্চয়ই সে কোনো বিপদে পড়েছে। কাছে আসতেই তিনি তাকে চিনতে পারলেন। মনে মনে কিছু একটা আন্দাজ করে নিলেন। প্রকাশ তার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আমাকে বাঁচান, ও আমাকে মেরে ফেলবে, বাঁচান আমাকে। তান্ত্রিক শান্ত স্বরে তাকে বসতে বললেন। তারপর সবকিছু শুনলেন। তিনি প্রকাশকে বললেন, এখানে তোর কোনো ভয় নেই। তিনি কুটিরে প্রবেশ করে একটা তাবিজ নিয়ে এসে বললেন, এই তাবিজটা ধারণ কর, কোনো অবস্থাতেই এটা খুলবি না। তোর জীবনহানির জন্য যে শক্তিশালী প্রেতাত্মা বদ্ধপরিকর, তার বিরুদ্ধে আমার এইটুকু ক্ষমতা। তবে তোর বিরুদ্ধে যে এই আত্মাটাকে জাগিয়ে তুলেছে, তার ঠিকানা আমি দিতে পারি। সে যদি তোকে ক্ষমা করে, তাহলে তুই বেঁচে যাবি। তান্ত্রিকের কাছ থেকে ঠিকানাটা চেয়ে নিল প্রকাশ। ঠিকানাটা নিয়ে সে একটু দেখল, বড্ড বেশি চেনা তার। যখন আবার রওনা দিল, তান্ত্রিক অন্তরে একটু হাসলেন, যেন এর ভবিতব্য তার জানা। প্রকাশ ঠিকানা মিলিয়ে একটা ফ্ল্যাটের সামনে এসে দাঁড়ালো। নির্দিষ্ট ঘরের দরজায় নক করলো। দরজা খুলে যে সামনে দাঁড়ালো, তাকে দেখে অবাক হয়ে গেল প্রকাশ। তার মানে এই সব কিছুর নেপথ্যে তার প্রাক্তন স্ত্রী অলি। অলি দরজা থেকে একটু সরে দাঁড়াতেই প্রকাশ ঘরে ঢুকলো। রেগে গিয়ে বলল, আমার জীবন থেকে সরে গিয়েও শান্তি দেবি না? কেন আমার সর্বনাশ করছিস? প্রকাশের কথা শুনে খিলখিল করে তাচ্ছিল্যের হাসি হাসলো অলি। অলির কথা শুনে আরো রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল প্রকাশ, কিন্তু তখনই এক ভূমিকম্প যেন তছনছ করে দিতে লাগলো ভূপ্রকৃতিকে। ঘর অন্ধকার হয়ে গেল। হঠাৎ ঝোড়ো হাওয়া লন্ডভন্ড করে দিল ঘরের অভ্যন্তরকে। কিন্তু কি অসম্ভব কাণ্ড! এত সবের মধ্যে তার কোনো ক্ষতি হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ বুঝতে পারল, তাবিজের জন্যই হয়তো ওই আত্মা কিছু করতে পারছে না। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে দিশেহারা হয়ে বাইরে বেরিয়ে অলির ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। কি মনে করে তাবিজটা খুলে দরজার বাইরে ফেলে দিল, যাতে সেই অশুভ প্রেতাত্মা আর বাইরে বেরোতে না পারে। আসলে মানুষ যখন তার পরিণতির দিকে অগ্রসর হয়, তখন তার বিপরীত বুদ্ধিগুলো তাকে সেদিকে আরো ঠেলে দেয়। সে দ্রুত বেরিয়ে সে গাড়ি চালিয়ে নিজের বাড়ির দিকে অগ্রসর হলো। মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল, কিন্তু জানতেও পারলো না ঘরের জানলা দিয়ে বেরিয়ে এসেছে সেই বিদেহী আত্মা। নিজের ঘরের দরজা খুলে প্রকাশ দেখল রাই জামা কাপড় পরে চুপ করে ঘরের এক কোণায় বসে আছে। তার শরীরে কোনো অস্বাভাবিকতা নেই। প্রকাশকে দেখে সে যেন একটু উৎসাহিত হয়েই বলল, তুমি কি এর আগে এসেছিলে? কে যে আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল, কিছুই মনে করতে পারছি না। রাইয়ের কথা শুনে নিশ্চিন্ত হয়ে প্রকাশ তার পাশে গিয়ে বসল। বলল, হ্যাঁ, আমি এসেছিলাম। দেখলাম দরজা খোলা, তুমি ঘুমাচ্ছ, তাই বাইরে থেকে দরজা বন্ধ করে গেছি। তুমি কখন উঠলে ঘুম থেকে?
এই কিছুক্ষণ আগে। কিন্তু প্রকাশ তার ঠোঁটে আঙুল দিয়ে তার কথা থামিয়ে বলল, কোনো কিন্তু নয়, ব্যালকনিতে চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাই কৌতূহলবশত দরজা খুলে বাইরে এসে দাঁড়ালো। সন্ধে ঘন হয়ে রাত নেমেছে। প্রকাশও নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়ালো। মনে মনে বলল, তোকে পাওয়ার জন্য সায়নকে খুন করিয়েছি, আজ তোকে নিয়েই যত অশান্তি, তোকে শেষ করে সায়নের কাছে পাঠিয়ে দেব। তারপর হাত বাড়ালো পিছন থেকে রাইকে জোরে ধাক্কা দেওয়ার জন্য। ঠিক তখনই আবার সেই ঝড় শুরু হলো ভয়ঙ্কর ভাবে। এবার এবার তাকে স্পষ্ট চেনা যাচ্ছে। বিনীত চিনতে পারছে, সে চিনতে পারছে নিজের মৃত্যুকে। সব অন্ধকার যেন একজোট করে সে নিজের কুণ্ডলিতে ধারণ করছে। তার বায়বীয় শরীর থেকে একটা লালচে আগুন ঠিকরে বেরোচ্ছে। এক অদৃশ্য ধাক্কায় রাইয়ের পিছন থেকে খানিকটা দূরে ছিটকে পড়ল প্রকাশ। তার চোখে এবার আতঙ্ক ফুটে উঠেছে। সে যেন তার নিজের মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। কাতর গলায় প্রকাশ বলল, রায়কে পাওয়ার লোভে আর আমি তোমায় খুন করেছি। আমার ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমায়। না না না। আর কিছু বলার সুযোগ সে পেল না। কোনো এক অদৃশ্য ধাক্কায় ছিটকে চলে গেল ব্যালকনি থেকে, পড়ল নিচে মাটিতে। রায়কে তখন কোনো অদৃশ্য এক হাত তুলে ব্যালকনির ধার থেকে দরজার সামনে বসিয়ে দিল। রায় তখনও একটা ঘোরের মধ্যে ছিল। সবটা পুরোপুরি বুঝতে পারেনি সে। চোখের সামনে একটা জীবন্ত মানুষের আসন্ন মৃত্যু প্রত্যক্ষ করে সে বাধা দিতে যাচ্ছিল, কিন্তু তাকে সেই সুযোগ না দিয়েই ঘটনা ঘটে গেল পরপর। হোলি তখন সবেমাত্র সেখানে উপস্থিত হয়েছে। সে দেখল বিনীতের শরীরটা উপর থেকে নিচে আছড়ে পড়ে নিথর হয়ে গেছে। রক্তে ভেসে গেছে চারদিক। সে দ্রুত উঠে এলো ওপরে। হোলি এসে দেখল রাই হতবাক হয়ে দাঁড়িয়ে আছে। সে তার কাঁধে হাত রাখলো। একে একে সব ঘটনা বুঝিয়ে বলল তাকে। প্রতি রাতে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য নারী সঙ্গ বিনীতের নেশা হয়ে গেছিল। অলির কাছে ধরা পড়ে বা তার সাথে ডিভোর্সের পরেও সে একইভাবে চলতে থাকে। কত মেয়ের যে ক্ষতি করেছে তার হিসেব নেই। ইতিমধ্যেও সায়নের সাথে রাইকে দেখে। তাকে পাওয়ার বাসনা জাগে ওর মনে। বেশি কাজের বোঝা তাই চাপিয়ে দেয় সায়নের ওপর, যাতে তাদের সম্পর্কে চির ধরে। সায়ন যখন সব বুঝতে পেরে চাকরি ছেড়ে গ্রামে ফিরছিল রাইয়ের কাছে, বিনীত তখন তাকে খুন করায়। তারপর প্রকাশ নাম নিয়ে রাইকে নিজের জালে ফাঁসায়। এতটা বলে অলি একটু থামলো। তারপর বলল, আমি ওর সব খবরই রাখতাম। যে আমার জীবনটা নরক করে দিয়েছে, তাকে শেষ না করে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। কিন্তু আমার আর সায়নের ব্যাপারে তুমি এত কিছু জানলে কিভাবে? সায়ন বলেছে। রাই বাইরের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে কি একটা ভাবলো। তারপর হঠাৎই ব্যালকনি পেরিয়ে ঝাঁপ দিল নিচে। তাকে বাধা দেওয়ার কোনো সুযোগই অলি পেল না। শুধু ব্যালকনির বাইরের অন্ধকারে আবছা ছায়ার মতন সায়নকে দেখতে পেল সে। তার মুখে লেগে আছে সেই পরিচিত হাসি। রাতের অন্ধকারে ধনির সামনে তান্ত্রিকের পাশে আগের মতোই রক্তাম্বর পরিধান করে বসে আছে অলি। আজ তার পরিকল্পনা সফল হয়েছে। একটা শয়তান শাস্তি পেয়েছে, কিন্তু রাইয়ের জন্য তার বড্ড কষ্ট হচ্ছে। মন অশান্ত হয়ে রয়েছে। তান্ত্রিক চোখের ইশারায় বুঝিয়ে দিলেন ভারাক্রান্ত মনে এই ক্রিয়া সফল হবে না। সবই পূর্বলিখিত ভবিতব্য। এখন সেই অশরীরী প্রেতকে বিদায় দেওয়ার সময়। মায়ার বাঁধন মুক্ত হয়ে এক মনে তার কথা ভাবতে হবে। অলি তান্ত্রিকের নির্দেশ মতন তাই একাগ্রতা বৃদ্ধি করল। তান্ত্রিকও নিজে ক্রিয়া শুরু করলেন।
কিছুক্ষণ পরেই ধোঁয়ার কুণ্ডলি এসে হাজির হলো সেই কুণ্ডের ওপর। অলি চোখ মেলে দেখল এবার আর একটা নয়, দুটো অবয়ব প্রকট হয়েছে তাদের সামনে। সায়নের পাশে রাইকে চিনে নিতে অসুবিধা হলো না তার। তাদের মুখে খুশির ছোঁয়া দেখে তৃপ্ত হলো অলি। তান্ত্রিক কুণ্ডে কিছু একটা ছুঁড়ে দিয়ে মন্ত্রপাঠ করতেই ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল সেই শরীর দুটো, কিংবা বলা ভালো সেই আত্মা দুটো। আজকের গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকের গল্প জেহিংসা সুমন্ত বোসের কলমে? অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও। তোমাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি তোমরা কেমন গল্প শুনতে চাইছো এবং তোমরা আমাদের পরিচালনা তোমাদের কেমন লাগছে, কারণ তোমরাই আমাদের মেন সম্পদ। তোমাদের থেকেই আমরা জানতে পারি আমরা কি ভুল করছি। তাই অবশ্যই কমেন্ট এবং লাইকের মাধ্যমে তোমাদের মতামতগুলি আমাদেরকে জানাও। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণের জন্য গুড বাই।